একবার আসুন অরুণাচলের এই জায়গা। এই হচ্ছে আপেল, শেরগাঁয়ের আপেল। পুরো স্বর্গে পৌঁছে গেছি মনে হচ্ছে। জাস্ট ইমাজিন, একেবারে কল্পনা থেকেও অধিক। বুমলা 15,200 ফিট উচ্চতা। আই লাভ শেলা। এই সেই মাধুরী লেক, জায়গাটা খুবই সুন্দর। এই হচ্ছে অরুণাচল। ভারতের একেবারে পূর্বে চীন সীমান্তে অবস্থিত অরুণাচল প্রদেশ, দ্য ল্যান্ড অফ রাইজিং সান, প্রকৃতিপ্রেমীদের স্বর্গরাজ্য। এখানকার পাহাড়, স্রোতস্বিনী পাথুরে নদী, সুদৃশ্যমান ঝর্ণা, মনোরম মায়াবী লেক, শান্ত স্নিগ্ধ পরিবেশে গড়ে ওঠা মনাস্ট্রি, সবুজ উপত্যকায় রকমারি অর্কিড ও ফুলের বাহার, আর বরফে মোড়া গিরিপথ সব শেষে মনে করিয়ে দেয় ভারত চীন যুদ্ধের ইতিহাস। এজন্যই একবার অরুণাচল ঘুরে আসা দরকার। কিন্তু আপনাকে একটা প্রপার ট্যুর গাইড দরকার হবে, কারণ এই সমস্ত অঞ্চলে ঘুরে দেখা, কলকাতা থেকে আসা, গাড়ি বুকিং করা, এখানে বিভিন্ন হোটেল নেওয়া, তারপরে ঘুরে দেখার কি কি আছে, সেই সঙ্গে অবশ্যই খরচের হিসাব, আইএলপি অর্থাৎ পারমিট সহ যাবতীয় ডিটেলস থাকছে এই ভিডিওয়, সঙ্গে থাকুন। অরুণাচল যেতে গেলে দুটো জিনিস মাথায় রাখতে হবে। এক নম্বর হচ্ছে কিভাবে অরুণাচল যাবেন, আর 2 নম্বর হচ্ছে আইএলপি অর্থাৎ ইনার লাইন পারমিট। গুগলে গিয়ে সার্চ করবেন আইএলপি অরুণাচল, যে সাইটটি আসবে সেখানে ক্লিক করে পরপর চলে যাবেন, যা যা আছে ফিল আপ করবেন, কোনো অসুবিধা হবে না আইএলপি করার জন্য। এবার রয়ে গেল কিভাবে কলকাতা থেকে অরুণাচল যাবেন। দেখুন, অরুণাচল যেতে গেলে প্রথমেই আপনাকে আসতে হবে গুয়াহাটি। এই গুয়াহাটি আপনি বাই ফ্লাইটেও আসতে পারেন বা ট্রেনেও আসতে পারেন। কলকাতা থেকে গুয়াহাটি যাওয়ার অনেক ট্রেন রয়েছে। হাওড়া থেকে সরাইঘাট এবং কামরূপ, শিয়ালদা স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, কলকাতা স্টেশন থেকে কাজিরাঙা, গরিবরথ প্রভৃতি ট্রেনগুলির মধ্যে যে কোনো একটা ধরে গুয়াহাটি যাওয়া যায়। সময় লাগে 18 থেকে 20 ঘন্টা, আর ভাড়া পড়ে স্লিপার হলে 500 টাকার মধ্যে এবং 3AC হলে 1300 টাকার মধ্যে। গুয়াহাটি তো আপনি পৌঁছে গেলেন। গুয়াহাটি পৌঁছে আপনার প্রথম দরকার অবশ্যই গাড়ির। গাড়ি বুকিং করার আগে আপনাকে ভাবতে হবে যে অরুণাচলের প্রথম রাত্রি আপনি কোথায় কাটাতে চান, ভালুকপং, শেরগাঁও, বোমডিলা নাকি দিরাঙে, সেটা ঠিক করে তারপর গাড়ি বুকিং করে রওনা দেবেন। গুয়াহাটি স্টেশনের বাইরে প্রচুর গাড়ি পেয়ে যাবেন। গাড়ি ভাড়া পার ডে হিসাবে 4 থেকে 5,000 টাকা পড়বে। তবে আপনি যদি কোনো রকম ঝামেলা ছাড়া যেতে চান তবে এই ট্যুর এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে পারেন, এরা ভালো ঘোরায়। অরুণাচলে আমি যে গাড়িতে ঘুরেছিলাম। তোমার নাম কি? রাজেন। তো রাজেন ভাই আমাদের অরুণাচল খুব ভালো ঘুরে দেখিয়েছে, খুব। তো অরুণাচল এলে রাজেন ভাইয়ের সঙ্গে আপনারা ঘুরে দেখতে পারেন। গুয়াহাটি থেকে ভালুকপং 241 কিলোমিটার, শেরগাঁও 220 কিলোমিটার, বোমডিলা 260 কিলোমিটার। এর মধ্যে 6 রাত 7 দিনের প্যাকেজে আমরা ভালুকপংয়ে প্রথম রাত কাটাই আর ফিরে আসি বোমডিলা হয়ে। অনেকে আবার এর উল্টোটাও করে থাকেন। আমরা ফ্যামিলি নিয়ে শেখরদার থেকে প্যাকেজ বুক করেছিলাম। খরচ কত হয়েছিল শেষে বলে দেব। যাই হোক, সকাল 8টায় গুয়াহাটি থেকে রওনা দিয়ে ভালুকপং পৌঁছেছিলাম সেদিন দুপুর 3টের পর। যাওয়ার পথে আসাম এবং অরুণাচল সীমান্তে আইএলপি চেক হবে। অরুণাচল ঢোকার এটাই হচ্ছে এন্ট্রি পয়েন্ট। এখানেই আপনাকে পারমিট দেখাতে হবে, অর্থাৎ আইএলপি দেখাতে হবে। অরিজিনাল আধার বা ভোটার কার্ডও আপনাকে এখানে দেখাতে হবে, দেখিয়ে তারপরে আপনি অরুণাচলে প্রবেশ করবেন। মানে আমরা যে আইএলপি অনলাইনে করেছিলাম সেটা এখন এইখানে চেক করা হবে ভালুকপং একদম ঢোকার মুখে। এখানে কাজটা খুবই সিম্পল কাজ এবং অল্প সময়ের কাজ যদি আপনি অনলাইনে এই আইএলপি করে আনেন। এ পথে যাওয়ার সময় ব্রহ্মপুত্র নদ, নামেরি ন্যাশনাল পার্ক, কামেং নদী প্রভৃতি দেখে নেওয়া যায়। ভালুকপংয়ে আপনি পৌঁছে গেলেন। ভালুকপংয়ে পৌঁছেও আপনার প্রথম দরকার অবশ্যই হোটেলের। হোটেল ভালুকপংয়ে খুব কমই আছে, আপনি আগে থেকেও বুকিং করতে পারেন বা ওখানে গিয়েও বুকিং করতে পারেন। এটাই হচ্ছে আমাদের হোটেল, হোটেল কোশি রেসিডেন্সি। আমাদের এই হোটেলের ভাড়া 1,500 থেকে 2,000 টাকা পড়ে, আর খাওয়া দাওয়ার ব্যবস্থা হোটেলের মধ্যেই রয়েছে। এখানে হোটেলের পরিমাণ খুবই কম। এই একটা হোটেল, এই যে মন্ডল চ্যাং, এই হোটেলটা তো বেশ সুন্দর। এইখানে আর একটা হোটেল দেখছি, এটাও আমাদের মতো ওইরকমই, হোটেল SDC। এখন যে হোটেলটি দেখছেন এটি হচ্ছে হোটেল সিগাল। রুম ভাড়া 1,500 থেকে 2,000 টাকা পড়ে।
এছাড়াও বেশ কিছু হোটেল এখানে রয়েছে, তবে সবথেকে ভালো হোটেল বলা যায় ভালুকপং ট্যুরিস্ট লজ। অনলাইনে বুকিং হবে। এটাই হবে অরুণাচলে আমাদের প্রথম দিন থাকার আস্তানা। খাওয়া দাওয়া শেষে গাড়ি নিয়ে আমরা কিছুটা ঘুরতে বেরোই। তবে এখানে ঘুরে দেখার তেমন কিছুই নেই। কামেং নদী এবং একটা মন্দির দর্শন করেছিলাম। এইটা আমরা দেখে নিচ্ছি এখান থেকেই, কামেং নদী ভালুকপংয়ে। আর এভাবেই অরুণাচলে আমাদের প্রথম দিন কাটে। নতুন জায়গায় এসে বেশ ভালোই লেগেছিল। পরের দিন আমাদের প্ল্যান ছিল। গুড মর্নিং। আজকে আমরা সকালেই ব্রেকফাস্ট করে বেরিয়ে যাচ্ছি ভালুকপং থেকে দিরাংয়ের উদ্দেশ্যে। ভালুকপং থেকে দিরাংয়ের দূরত্ব 127 কিলোমিটার। যেতে ঘন্টা চারেক সময় লাগলেও যাওয়ার পথে অনেকগুলো পয়েন্ট দেখতে দেখতে যাব। তার মধ্যে প্রথমে দেখব অর্কিড রিসার্চ সেন্টার টিপ্পি। এখানকার প্রবেশ মূল্য 10 টাকা। ভিতরে অনেকটা জায়গা জুড়ে নানান অর্কিড রয়েছে, সেই সঙ্গে প্রচুর ফুল। এরপর আবার পথ চলা, যেতে যেতে অনেক জলপ্রপাত দেখতে পারবেন। তারপর দুলদুল থারপালিং দেখে নিন। বেশ কিছুটা সিঁড়ি টপকে এখানে এলে ভালো ভিউ পাওয়া যায়। দুলদুল থারপা দেখে আরও কিছুটা এগিয়ে জামেরি হ্যাঙ্গিং ব্রিজ দেখে নিন। নিচে স্রোতসিনী কামেং নদী, আর উপরে এই ব্রিজ। এখানে মোমো বা চা পান করে পরের পয়েন্টে চলে আসুন। নাগ মন্দির। দিরাং যাওয়ার পথে এবার গাড়ি দাঁড়াবে টেঙ্গা ভ্যালিতে। এখানে দুপুরের আহার সেরে বাজার ঘুরে ঝুলন্ত ব্রিজে কিছুটা হেঁটে দিরাং রওনা দিতে হবে। দিরাং পৌঁছানোর আগে দেখে নিন টেঙ্গা ওয়ার মিউজিয়াম। টেঙ্গা ওয়ার মিউজিয়ামটি 15ই আগস্ট 2016 সালে উদ্বোধন করা হয়েছিল। মূলত 1962 সালে ভারত চীন যুদ্ধে সেই সব সাহসী এবং নির্ভীক সৈনিকদের সম্মান জানাতে। টেঙ্গা ছাড়ার পর এখনও 50 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে আমাদের গন্তব্য দিরাংয়ে পৌঁছাতে। এই চলে এলো, ওয়েলকাম টু দিরাং। দিরাং তো আপনি পৌঁছালেন, দিরাং পৌঁছেও আপনার হোটেল দরকার। দিরাংয়েও প্রচুর হোটেল রয়েছে। একটা রয়েছে রিভার সাইডে আর একটা বাজারের দিকে। যে কোনো জায়গায় আপনি আগে থেকে অনলাইনে কিংবা ওখানে গিয়েও বুকিং করতে পারেন। আর আমাদের জন্য হোমস্টে দেওয়া হয়েছিল দিরাংয়ের একটু উপরে, আমরা সেখানেই ছিলাম। এই হচ্ছে আমাদের হোমস্টে। দিরাংয়ে যে হোটেলে থাকবেন সেখানেই খাওয়া দাওয়া সারতে হবে, কারণ বাইরে তেমন কোনো খাবার হোটেল নেই। যাই হোক, ওই দিন ডিনার শেষে আমরা ঘুমিয়ে পড়ি। গুড মর্নিং। পরের দিন সকাল। আজকে আমরা সকাল সকালই যাচ্ছি দিরাং ঘুরে দেখতে। দিরাং ঘুরে দেখা মানে দিরাংয়ের যে বড় মনাস্ট্রি রয়েছে এটাই হচ্ছে মেন, আর দিরাং নদী। হোটেল থেকে বেশ খানিকটা দূরে শহরের এক সাইডে পাহাড়ের উপর নির্মিত হয়েছে এই দিরাং মনাস্ট্রি। তাই চারিদিকের ভিউ এখান থেকে খুব ভালো দেখা যায়। দিরাং গেলে অবশ্যই এটা দেখে নেবেন। খুব শান্ত পরিবেশে কিছুটা মনের শান্তি নিয়ে আবার হোটেলে ফিরে আসি। শুভ সকাল দিরাং থেকে। আজকে আমরা রওনা দেব তাওয়াং। তাওয়াং কিন্তু দিরাং থেকে অনেক দূরে। শুধু তাই না, যাওয়ার পথে অনেকগুলো ভালো ভালো পয়েন্ট রয়েছে, সেগুলো আমরা দেখতে দেখতেই যাব। তাই অবশ্যই সকাল 8টার আগে দিরাং থেকে রওনা হয়ে যান। সুন্দরী দিরাংকে বিদায় জানিয়ে পথে প্রথমেই আমরা দেখে নেব হট স্প্রিং। হট ওয়াটার স্প্রিং। এই রাস্তা দিয়ে নামতে হবে। এই হ্যাঁ, জল গরম আছে। সামনেই বয়ে যাচ্ছে দিরাং নদী। বৈশাখী 42, শিলাপাস 57, তাওয়াং 134। এবারে আমাদের গন্তব্য বৈশাখী আর্মি ক্যাম্প, যা এখান থেকে 42 কিলোমিটার। সুন্দর প্রকৃতি দেখতে দেখতে এই রাস্তা যে কখন পার হয়ে যাবেন বুঝতেই পারবেন না। বৈশাখী, আর এখানকার হাইট হচ্ছে 11,246 ফিট। এইখানে আপনারা একটু ফটোশ্যুট করতে পারেন, এই যে এই জায়গাটায়। আর সত্যি এরকম জায়গায় আসলে গায়ে কাটা দেয়, মানে মনে পড়ে সেই সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের কথা, যারা আমাদের জন্য, যারা দেশের জন্য প্রাণ বিসর্জন দিয়েছিলেন। এই আর্মি ক্যাফে রয়েছে এখানে, এই একটা। চা 10, কফি 20। বৈশাখীতে ম্যাগি এবং চা পান করে রওনা হলাম শিলাপাসের দিকে। শিলাপাস যাওয়ার রাস্তা খুবই সুন্দর ছিল। শিলা টানেল 7 কিলোমিটার, শিলাপাস 11, জাং 43। এখান থেকে
ডান দিকে সেলা লেক এবং বাঁদিকে সেলা টানেল। আমরা টানেলের দিকেই রওনা হলাম, কারণ একদিকে 10 কিলোমিটার রাস্তা যেমন কম হবে, তেমনি 1 ঘন্টা সময়ও বেঁচে যাবে। একেবারে স্বর্গ মনে হচ্ছে সামনেটা। ওয়েলকাম টু সেলা। অনেকেই টানেল হয়ে তাওয়াং যায় আর সেলা লেক হয়ে ফিরে আসে, তাই আমরাও তাওয়াং যাচ্ছি। এটা যাব আমরা টানেল ধরে। ওই যে টানেল দেখতে পাচ্ছেন, পুরো স্বর্গে পৌঁছে গেছি মনে হচ্ছে। পুরো ন্যাড়া পাহাড়, গাছপালা নেই। সেলা টানেল, এই হচ্ছে বিখ্যাত সেলা টানেল। এর আগে অনেক দূর ঘুরে যেতে হতো, এখন এই টানেল হয়ে যাওয়ায় তাওয়াং যাওয়াটা অনেক সহজ হয়ে গেছে। 2024 সালের 9 মার্চ এর উদ্বোধন করে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনেক উঁচু, কিন্তু গোপ্রোয়ে এই জন্য খুব ছোট দেখাচ্ছে, কিন্তু আসলে এটা অনেকটাই বড়। আসলে আমার ইচ্ছা ছিল যে এই যে নতুন টানেল ওপেন হয়েছে, সেই টানেলের ভেতর দিয়েই আমি তাওয়াং যাব, যার জন্য সেলাপাসটা আমি এই যাওয়ার পথে দেখালাম না, ঠিক ফেরার পথে দেখাবো। এখানে প্রচণ্ড ঠান্ডা। তো চলুন এবার আর দেরি না করে তাওয়াংয়ে রওনা দিই। গেটওয়ে টু তাওয়াং। বেশি লাফঝাপ করলে এখানে শ্বাসকষ্ট হচ্ছে মাঝে মধ্যে। সামনে পুরোটা কিন্তু সেনা ছাউনি। এবারে আমাদের গন্তব্য যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল। আই লাভ যশবন্তগড়। 17ই নভেম্বর 1962 সালে ভারত চীন যুদ্ধে রাইফেলম্যান যশবন্ত সিং রাওয়াত খুব সাহসিকতার সঙ্গে যুদ্ধ করে শহীদ হয়েছিলেন। সেই বীরত্বের জন্য তাকে মরণোত্তর মহাবীর চক্র প্রদান করা হয়েছিল। সত্যি ভারতীয় আর্মিরা আছে বলেই যে প্রত্যন্ত এবং দুর্গম অঞ্চলে আমরা অনেক সুযোগ সুবিধা পাই। যশবন্তগড় থেকে রওনা হলাম নোরানাং বা জং জলপ্রপাতের দিকে। পথে দুপুরের আহারও সেরে নিলাম, তারপর সোজা জলপ্রপাতের গেটে। এখানে 40 টাকা পার হেড টিকিট লাগবে। অসাধারণ দৃশ্য চোখের সামনে। ভাবুন তো কি লুকিয়ে আছে এখানে। ও কি দৃশ্য দেখুন, এখনো পর্যন্ত আমার চোখে আসেনি। আপনার কল্পনার বাইরে দৃশ্য। ভয়ানক এক জলপ্রপাত নোরানাং জং ফলস। এই দূরে দুটো নদী এক জায়গায় মিলিত হয়েছে। কল্পনা করতে পারছি না, স্বপ্নে আছি না বাস্তবে। এমন জায়গায় এমন ওয়াটারফলস আমি আমার লাইফে দেখিনি। ঠিক এই জায়গায় এই দিক থেকে একটা নদী আর এই জং ফলস বা নোরানাংয়ের জল এসে এইখানে মিলিত হচ্ছে। এখানে অনেক মানুষ আছেনও। এটাই শান্তি। এত কাছে চলে গেছিলাম, মানে প্রচণ্ড ভয়ানক। নোরানাং জলপ্রপাত দেখে আমরা রওনা হই তাওয়াংয়ের দিকে। অবশেষে আমরা পৌঁছাই আমাদের হোটেল সাংগ্রিলা সেরেনেতে। তাওয়াং পৌঁছাতে আমাদের অনেক রাত হয়ে গেছিল। যাই হোক, তাওয়াং পৌঁছেও দরকার অবশ্যই হোটেলের। আমরা যে হোটেলে ছিলাম আগে সেটা দেখাই। এই হোটেলে আমরা ছিলাম তাওয়াংয়ে, দ্য সাংগ্রিলা সেরেনে। হোটেল সাংগ্রিলা সেরেনে। এই হোটেলের রুম ভাড়া 2,500 থেকে 3,500 টাকা পড়বে, আর খাওয়া দাওয়া এখানেই পাওয়া যাবে। এছাড়া তাওয়াংয়ের অনেক হোটেল রয়েছে বিভিন্ন জায়গায়, সেখানে গিয়েও আপনারা খুব ভালোভাবে দেখে শুনে হোটেল বুকিং করতে পারবেন। হোটেল তাওয়াং হলিডে, এই যে 8794554003, এইটা। এই বাজার এরিয়ায় প্রচুর হোটেল রয়েছে। এই একটা হোটেল, এটা হচ্ছে হোটেল দাবা। হোটেল দাবার পাশে এখানে হোটেল তাওয়াং রেসিডেন্সি, এই হচ্ছে ফোন নাম্বার। এই হোটেলটা হচ্ছে হোটেল সমদ্রুপ লিং। এই এগুলো ছাড়াও তাওয়াংয়ে আরও বেশ কিছু হোটেলের নাম এবং ফোন নম্বর দিয়ে দিলাম, আপনারা এখানে এলে যোগাযোগ করে নিতে পারেন।
হোটেল হয়ে গেল, এবার খাওয়ার দরকার। তাওয়াংয়ে কিন্তু বাঙালি খাওয়ার হোটেলও আছে। তাওয়াংয়ের বিভিন্ন জায়গায় আমি দেখেছি পুরো বাঙালিয়ানাই কিন্তু খাওয়া দাওয়া হয় আপনি যে কোনো হোটেলে গেলেই, এবং রেট অতিরিক্ত না, মিডিয়াম, খুব যে কম তাও নয়। এবার আমরা রওনা হয়েছি তাওয়াংয়ের একটা জমজমাট মার্কেট, ওল্ড মার্কেটে। আর আমরা এখন এখানে খেতে এসেছি বাঙালি হোটেলে, মা কালী হোটেল। মা কালী হোটেল, এই ফোন নাম্বারও দেওয়া রয়েছে। এই দেখতে পাচ্ছেন মা কালী হোটেল, মানে একটা ঘুপচির মধ্যে আর কি। যেহেতু বাঙালি আনা একটু আছে তাই প্রচুর মানুষ এখানে আসেন খাওয়ার জন্য। আর এত ভিড় হচ্ছে দেখেছেন, এই দেখুন এই যে গাড়িগুলো চলে এসছে, এরাও কিন্তু এখান থেকে খাবে। গাড়ির ড্রাইভাররা ওনারা এখানে নিয়ে আসেন, আপনারা আসলেও খেতে পারেন। হ্যাঁ, কিন্তু এত ভিড় যে এখানে খাবার খেতে হলে লাইন দিতে হবে। ভেজ থালি এটা 120 টাকা দাম আছে। আচ্ছা, রাইস আছে, আলু ভাজা, পাঁপড়, এখানে একটু স্যালাড আছে। এটা আবার কি আলু মাখা সম্ভবত, ডাল, আর এটা আর একটা তরকারি। এই হচ্ছে কাতলার পিস, এটা নিলে 220 হচ্ছে। কিন্তু তাওয়াংয়ে এরকম প্রচুর খাবার পেয়ে যাবেন যে কোনো জায়গায়। খাওয়া দাবার মোটামুটি ঠিক আছে, দামটাও ঠিক আছে, কমই আছে, ওগুলো ঠিক আছে, কিন্তু মাঝে মধ্যে ভিড় হয়ে যায় প্রচুর, টুরিস্ট বেশি আসলে। আবারও একটা নতুন সকাল, আর যেহেতু গত কয়েকদিন ধরে জার্নি করছি তাই আজকে আমরা একটু ক্লান্ত ছিলাম। এই জন্য আমরা আজকে ঠিক করেছিলাম যে আমরা এই তাওয়াংয়ের লোকালে কি কি ঘুরে দেখার আছে সেইগুলো ঘুরে দেখব। তাওয়াং অরুণাচল প্রদেশের সবচেয়ে জনপ্রিয় শৈল শহর, যা 10,000 ফুট উচ্চতায় তাওয়াংচু নদী উপত্যকায় অবস্থিত। শহরটি যেমন ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ, তেমনি তার প্রাকৃতিক শোভাও দেখার মতো। আর এই শহরেই রয়েছে বিশ্বের দ্বিতীয় এবং ভারতের বৃহত্তম মনাস্ট্রি। তাওয়াংয়েই জন্মগ্রহণ করেন ষষ্ঠ দলাই লামা। রয়েছে ওয়ার মেমোরিয়াল, বুদ্ধ পার্ক সহ নানান কিছু। প্রথমেই ঘুরে দেখি ভারতের সর্ববৃহৎ তাওয়াং মনাস্ট্রি। অনেকটা অঞ্চল জুড়ে শহরের প্রায় মাঝখানে এটি অবস্থিত। এখান থেকে চারিদিকের ভিউ খুব ভালো পাওয়া যায়। মনাস্ট্রির ভেতরটা বেশ সুন্দর, সঙ্গে বুদ্ধের মূর্তি প্রাণে আনে শান্তি। পরের গন্তব্য ওল্ড মার্কেটের কাছে বিরাট বুদ্ধ মূর্তি দর্শন। এখান থেকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে চারিদিকের দৃশ্য অপরূপ লাগে। এখানে ফ্রিতে প্রসাদেরও ব্যবস্থা রয়েছে। আর কিছুটা সময় এখানে কাটিয়ে চলে যাই তাওয়াং ওয়ার মেমোরিয়াল দেখতে। তাওয়াং ওয়ার মেমোরিয়ালটি দেশের 2420 জন সাহসী সৈনিকদের শ্রদ্ধা জানাতে নির্মিত করা হয়েছিল। এই ওয়ার মেমোরিয়ালে সন্ধ্যা 6টার পর থেকে কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। এরপর রওনা হই ষষ্ঠ দলাই লামার জন্মভিটে দেখতে। জানা যায় 1683 সালে তিনি এখানে জন্মগ্রহণ করেছিলেন। শহরের একপাশে সুন্দর প্রকৃতির মধ্যে এই বাড়িটি রয়েছে। আর আজকে এই তাওয়াং থেকে আমরা রওনা দেব এই অরুণাচলের মেন আকর্ষণ মাধুরী লেক, সেই সঙ্গে অবশ্যই বুমলা পাস। আপনি যে গাড়ি নিয়ে আসবেন সেই গাড়ি কিন্তু বুমলা পাসে যাবে না, তার জন্য আপনাকে আলাদা করে পারমিট বের করতে হবে এবং এখানকার লোকাল গাড়ি নিতে হবে, যেগুলোর ভাড়া 5,500 টাকা। ওটা প্রায় ফিক্সডই বলা যায়। ক্যা নাম হে ভাই আপকা? নাওয়াং। নাওয়াং। নাওয়াং ভাইয়ের সাথে রওনা হলাম তাওয়াং থেকে 34 কিলোমিটার দূরের মাধুরী লেক দেখতে। পথে নানান জায়গায় চেকপোস্ট রয়েছে, তাই অরিজিনাল আধার বা ভোটার কার্ড সঙ্গে রাখবেন। আগেই বলেছি, বুমলা যেতে হলে আলাদা গাড়ি লাগবে, কিন্তু তার সঙ্গে অবশ্যই পারমিট বের করতে হবে। পারমিটের জন্য অরিজিনাল আইএলপি এবং অরিজিনাল আই কার্ড লাগবে। এগুলো ড্রাইভার কিংবা ট্যুর এজেন্সিরা করে থাকেন। ওয়েলকাম টু সাঙ্গেতসার। সাঙ্গাতসার লেকের অপর নাম মাধুরী লেক, কারণ কয়লা সিনেমার শুটিং এখানেই হয়েছিল। তারপর থেকে এই নাম হয়। অসাধারণ, মনোরম, শান্ত, স্নিগ্ধ এই লেক। শীতকালে পুরোটাই বরফে ঢাকা থাকে। লেকের ভেতরের মরা গাছগুলি এর অন্যতম বৈশিষ্ট্য, যা এর সৌন্দর্যকে আরও বৃদ্ধি করেছে। মাধুরী লেক দেখে বুমলা পাসের দিকে রওনা হলাম। এখান থেকে যা দূরত্ব 25 কিলোমিটার। একেবারেই আমরা চলে এসেছি বুমলা পাস, আরও তার চীনের বর্ডার। আর এখানে রয়েছে বুমলার হাইট দেওয়া আছে। বুমলার হাইটেই 15,200 ফিট। বুমলা 15,200 ফিট উচ্চতায় চীনের তিব্বতের সোনা কাউন্টি এবং ভারতের অরুণাচলের তাওয়াং জেলার মধ্যে
একটি সীমান্ত পাস। বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর অনুমতি নিয়ে ভারতের বেসামরিক পর্যটকদের ভ্রমণের অনুমতি দেওয়া হয়। হয়ে গেল ঘোরা, ভালোই ঘুরেছি বুমলায়। বরফ নেই ঠিকই, কিন্তু ঠান্ডা আছে প্রচণ্ড। বুমলা পাস দেখে চলে যাই পিটি শো লেকে। এবারে আমাদের শেষ পয়েন্ট কালো জলের লেক। এখানেও কয়লা সিনেমার গানের শুটিং হয়েছিল। তারপর দিন শেষ। শুভ সকাল। তাওয়াং থেকে আজকে আমরা চলে যাব বোমডিলা, আর তারপরের দিন বাড়ি। বোমডিলা, তার আশপাশবর্তী অঞ্চল, শেরগাঁও এবং বাড়ি ফিরে যাওয়া, পুরো ভিডিওটা একসঙ্গে আসছে। সঙ্গে আজকে যাওয়ার পথে শিলাপাসটাও দেখে নেব। আর এখন এই যে গাড়ি নিয়ে আমাদের রেডি রাজেন ভাই। রওনা দিয়ে আমরা প্রথম দাঁড়াবো শেলা লেকে, আর তার আগে পথে কোথাও ব্রেকফাস্ট সারবো। হোটেলে বসে ব্রেকফাস্ট না করে এইরকম জায়গায় বসে খাওয়া গেলে সত্যি। টানেলকে ডান দিকে রেখে আমরা সোজা এগিয়ে গেলাম শেলাপাসের দিকে। শেলাপাস এবং শেলা লেকের আই লাভ শেলা। এই হ্যাঁ, লেকটা কিন্তু পরিষ্কার হয়েছে। এই যে এইখান দিয়ে নেমে একেবারে লেকের কাছে যেতে পারেন। এই একটু লেকের পাড়ে যাই, আর এখানে কনকনে ঠান্ডা। এখানে একটা এরকম বীজ মতো করা রয়েছে। একদম লেক পাড়ে এলাম, দাঁড়িয়ে আছি প্রায় 13,000 ফিট উচ্চতায় শেলা লেক পাড়ে। অসম্ভব সুন্দর জায়গাটা, তবে বরফে জমে থাকলে আরও ভালো লাগতো। হো, এটা মানে বরফ থেকেও বেশি ঠান্ডা এই জলটা। তবে লেকে নামাটা যত সহজ ছিল, ওঠাটা কিন্তু বেশ কঠিন আছে। हाँ, कैसे लगा? कहाँ से आए आप लोग? हाँ, ईटानगर अरुणाचल से। ईटानगर से? আর এই দিকটা বা দিকটাও প্রচন্ড খাড়াই। এই যে এইখান থেকে খেলাম, আবার বোমডিলার উদ্দেশ্যে রওনা দেবো। কিন্তু এইখানে প্রচুর পার্সিমন বিক্রি হচ্ছে। এটা 1 কেজি আছে 200 টাকা, 180তে দিয়ে দেবে। আমরা প্রথমে বোমডিলা মনাস্ট্রি দেখব, তারপর হোমস্টেতে ঢুকবো। আচ্ছা, সোজা চলে গেল তেজপুর ভালুকপং, আর আমরা যাচ্ছি ডান দিকে বোমডিলা। চলে এলাম বোমডিলা মনাস্ট্রি একদম সামনে। তো অবশেষে 178 কিলোমিটার জার্নি করে আমরা এখন এই বোমডিলা পৌঁছেছি। পাইন গাছ, একেবারে মনে হবে আপনি সেই লাভা বা দার্জিলিং বা গ্যাংটকে কোথাও আছেন। এই যে ও, চারিদিকে ফুল দিয়ে খুব সুন্দর সাজানো রয়েছে এই মনাস্ট্রি। চারিদিকের পরিবেশগুলো মেঘে ঢাকা গেছে ঠিকই, কিন্তু খুব ভালো। প্রত্যেকটা মনাস্ট্রির ভেতর এত শান্ত স্নিগ্ধ থাকে, শান্তিতে মন ভরে যাওয়ার মতো। ভগবান বুদ্ধ বসে আছেন। অনেকটা জায়গা এইদিকেও রয়েছে। হ্যাঁ, অনেকটা বড়, বেশ বড়। এটা क्या है उधर? वो क्या है? চটেন ও যা सकता है? এদিকে বেশ কয়েকটা চটেন আমি দেখতে পাচ্ছি এখানে। এই তো ভালো লাগছে বেশ। আসবেন কিন্তু, বোমডিলায় থাকবেন এক রাত, ভালো লাগবে। আপনারা শেরগাঁও থাকতে পারেন। আর এই পুরো ট্যুরটা আমাদের অ্যারেঞ্জ করেছে ট্যুর কিংডম। শেখরদার কথা আপনাদের আগেই বলেছি। তো ওদের সঙ্গে আসলে ওরা মোটামুটি অরুণাচল প্রায় তো আমার ঘোরা কমপ্লিট, খুব সুন্দরভাবে ঘুরে দেখিয়েছে। এইটা আমাদের ডেকিস হোমস্টে বোমডিলায়। তাহলে মনাস্ট্রি ঘুরে আমরা চলে এলাম আমাদের হোমস্টে, এই যে ডেকিস হোমস্টে। আমরা বেশ খানিকটা উপরে আছি, আর এইদিকে প্রচুর এরকম হোটেল হোমস্টে রয়েছে বোমডিলায়। এদিকেও আছে, দূরে পাহাড় সারি দেখা যাচ্ছে। আর এইটা আমাদের হোমস্টে, ডেকিস হোমস্টে। এই ডেকিস হোমস্টেতে আমরা ঢুকলাম। ঢুকে আমি দেখছি এইখানেই প্রথমেই দেখছি এরকম 2টো বেড রয়েছে। এখানে একটা গার্ডেন, তার এদিকে আরও বেড। আর এর থেকে সামনে বেরোলে সামনেটা এই। বোমডিলা খুবই সুন্দর একটি জায়গা। বিকেলে আমরা মার্কেট ঘুরে দেখি। বোমডিলা বাজারের কাছে এবার আপনাদের কিছু হোটেল দেখাই। দূরে একটা দেখছি বাজারের উপর হোটেল হিল প্লাজা। এই হচ্ছে ফোন নাম্বার। এরকম হোটেল আছে এখানে। কোজি ইন, এই যে কোজি ইন।
তবে এই হোটেলটা কিন্তু বেশ ভালো, এই রুম টুম, এখানে বাঙালি প্রচুর লোক আছে। এটাই মূলত বোমডিলা বাজার। আপনারা এখান থেকে নানান রকম জিনিসপত্র, পোশাকাদি সব অনেক কিছু কিনতে পারেন। আর এরকম জায়গায় প্রচুর হোটেলও আছে, সেখানেও থাকতে পারেন। বাজার ঘুরে রাতে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়ি। আর এই হোমস্টে ছেড়ে আমরা এখন অরুণাচলকে টাটা জানিয়ে বেরিয়ে পড়ছি গুয়াহাটি এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো এখান থেকে 262 কিলোমিটার ডিস্ট্যান্স। আমরা যাওয়ার পথে শেরগাঁও ঘুরবো, আরও যা আছে একটা দুটো পয়েন্ট ঘুরে দুপুরে খাওয়া রাস্তায় কোথাও খেয়ে বেরোবো। ফেরার পথে দুদিকের যে শোভা তা দেখে মন ভরে গেল। বুঝলাম অরুণাচল যাওয়ার সময় এই রাস্তায় এলেই ভালো হতো, অর্থাৎ আগে শেরগাঁও কিংবা বোমডিলায় রাত্রি যাপন করাই ভালো ছিল, ভালুকপংয়ে না থেকে। শেরগাঁওয়ের উপর দিয়ে আমরা এখন যাচ্ছি। অনেকেই শেরগাঁওতেও স্টে করে যাওয়ার পথে কিংবা আসার পথে। শেরগাঁওয়ের উপর দিয়ে আমরা যাচ্ছি ঠিকই, কিন্তু শেরগাঁও কিন্তু আমরা দাঁড়াবো না, আমরা সোজা চলে যাব শেরগাঁওয়ের যে বিখ্যাত আপেল বাগান আছে সেখানে। এই তো আমরা ঢুকে পড়লাম শেরগাঁও আপেল বাগানে। হ্যাঁ, আপেল গাছ তো দেখছি, কিন্তু আপেল তো একটাও দেখি না। এই দেখো কিউই হয়ে আছে প্রচুর, এই যে কিউই, এটাও হয়ে আছে প্রচুর প্রচুর গাছ ওইখানে। আর এই পাশ ভর্তি আপেল বাগান। এই যে আপেল, এই একটা ছোট্ট আপেল। তো এই শেরগাঁওয়ের এই আপেল বাগানও আপনাদের দেখালাম। এই হচ্ছে আপেল শেরগাঁওয়ের বাগানের পাশে, এখন প্রচুর আপেল পড়ে আছে। এই হচ্ছে শেরগাঁওয়ের আপেল, কিউই হয়ে আছে, কিন্তু এটা বড় হবে, এখনো ছোট রয়েছে। হয়ে গেল শেরগাঁওয়ের আমাদের আপেল দেখানো। আর এটা দিয়েই কিন্তু এই ভিডিও এখানে শেষ হবে। গাছ থেকে ছিঁড়ে খাওয়া যে আপেল, এর মধ্যে কিন্তু বিরাট রস থাকে, মানে কামড় দিলেও রসটা একদম জল জল করে। এবার চলুন খরচের হিসাব নিয়ে বসি। 5 জনের হিসাবে একটা হিসাব দিচ্ছি। প্রথমত গাড়ি ভাড়া, যাওয়া 500, ফেরা 500 স্লিপারে, তাহলে 1000 টাকা পড়লো। 2 নম্বর গাড়ি ভাড়া যদি পার ডে 4500 টাকা করে ধরি, 7 দিনের জন্য 31,500 টাকা। 5 জন গেলে একজনের পড়বে 6,300 টাকা। এবার হোটেল ভাড়া গড়ে আমি 1,500 করে ধরলাম, 6 রাতের জন্য খরচ হবে 9,000 টাকা। এবার একটা রুমে 2 জন থাকলে একজনের খরচ হবে 4,500 টাকা। খাওয়া দাওয়া ধরলাম পার ডে 500 টাকা করে পড়বে, 7 দিনের জন্য 3500 টাকা। এবার বুমলা পাসের জন্য যে আলাদা গাড়ি নিতে হবে তার ভাড়া 5,000 টাকা। 5 জন গেলে একজনের 1,000 টাকা পড়বে, এবং অন্যান্য খরচ ধরলাম আমি 1,000 টাকা। তাহলে সর্বমোট খরচ দাঁড়ালো 17,300 টাকা একজনের। এটা কমও হতে পারে, বেশিও হতে পারে। যদি আপনারা সংখ্যায় 7 জন যান তাহলে কিন্তু এই খরচ আরও কমবে। নমস্কার। এসবিআইয়ের এটিএম রয়েছে ডান দিকে। তাওয়াং শহরে আপনার কোনো অসুবিধা নেই, প্রচুর এটিএম পেয়ে যাবেন, অনলাইনেও ক্যাশ দিতে পারেন।